নমস্কার। আপকে আদালতে আপনাদের স্বাগত। আপকে আদালতে সাধারণত আমরা পেশ করে থাকি নেতাদের, আমলাদের তাদের কাজের হিসেব কিতাব নেওয়ার জন্য। কখনো কখনো আমন্ত্রিত হন এমন মানুষ যাদের জনতা ভালোবাসার কদর দিয়ে স্টার বানিয়ে দেয়, সেলিব্রিটি বানিয়ে দেয়। কিন্তু জনতা কখনো কখনো এমন মানুষদেরও কাজ সম্পর্কে প্রশ্ন করতে চায়, ওদের ওপর অভিযোগ আনতে চায়। হাজির হচ্ছেন আজকের অতিথি, শরৎ সম্রাট উস্তাদ আমজাদ আলী খান आपकी আদালতে হাজির হন। এবার মোকদ্দমা শুরু করা হোক। আপকে আদালতে প্রথম অভিযোগ ওস্তাদ আমজাদ আলী খানের বিরুদ্ধে। आपकी আদালতে শরৎ সম্রাট আমজাদ আলী খানের ওপর অভিযোগ হলো যিনি ক্লাসিক্যাল মিউজিককে কমার্শিয়ালাইজ করে ফেলেছেন। খাঁ সাহেব, আপনার যে স্বর্গীয় পিতা হাফিজ আলী খাঁ সাহেব, ওনার তো একদম ফকিরের ট্র্যাডিশন ছিল। হ্যাঁ, উনি তো কখনো মিউজিককে বিক্রি করা তো দূরের কথা, উনি নিজের নিজের মিউজিক রেকর্ড পর্যন্ত করতে দেননি। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আর আপনি মিউজিকের দোকান দিয়েছেন। এ এ কম্প্রোমাইজ করতে হয়েছে কারণ পৃথিবীতে শ্রোতা ভীষণ বেড়ে গেছে। আর সব শ্রোতার কাছে আমজাদ আলী খান পৌঁছতে পারে না, সেই জন্যে রেকর্ড করতে হয়, ডিভিডি বানাতে হয়, ক্যাসেট বানাতে হয়। আর এর পেছনে আ আ শুধু কমার্শিয়ালাইজেশন নেই, এর পেছনে চেষ্টা থাকে নিজের শিল্পের প্রচার হোক। সেই পরম্পরার মানুষ, যেখানে আপনার বাবা চাননি যে ওনার মিউজিক কোনো পানের দোকানে চালানো হোক, হ্যাঁ। সেই পরম্পরার মানুষ হয়ে আপনি মিউজিক কোম্পানি খুলে দিলেন। এটাও আপনি ঠিক বলেছেন। কারণ আ আ নিজের মিউজিক কোম্পানিতে একটা লাভ হয় যে নিজের পছন্দের মিউজিক রেকর্ড করতে পারেন। আর যে বাইরের কোম্পানি তারা তাদের পছন্দের এটা চাই, ওটা চাই। কিন্তু বাস্তবে এটাই যে ক্লাসিক্যাল মিউজিকের কমার্শিয়ালাইজেশন করা হচ্ছে। আর এটা কারণ আমরা এই পৃথিবীতে বাস করি, পৃথিবীর মধ্যে আছি। যদি পাহাড়ে কেউ চলে যায়, সন্ন্যাস নিয়ে নেয় আর স্রেফ সাধনায় ব্যস্ত থাকে, তাহলে শ্রোতারাও উদাসীন হয়ে যায়। একটা সময় এমন ছিল যখন আপনার কাছে ২৫০ টাকাও থাকতো না ঘরের ভাড়া দেওয়ার জন্যে। হ্যাঁ, আর এমন সময়ও আসে যখন প্রতি ৬ মাসে মার্সিডিজ বদলান। হ্যাঁ, হ্যাঁ। আপনি এসব ভগবানের কৃপা। ভগবানের কৃপা বলবো, নাকি আমজাদ আলী খাঁ সাহেবের বিজনেসের সেন্স বলবো? না, আ এই শখ, ভালো জিনিসের শখ আমার ছোট বয়স থেকেই ছিল। যে একদিন একটা ভালো গাড়িতে বসবো বা ভালো বাড়িতে থাকবো। আ সে শখ আজও আছে। ইন সার্চ অফ এক্সেলেন্স অ্যান্ড পারফেকশন। কিন্তু আ আ ফকিরের যে বেশ ছিল সেটা আজও রাখা আছে। সে তো শুধু বেশটাই রয়ে গেছে, কিন্তু আসলে তো সেই ফকির আর নেই। আজ তো আমি শুনেছি যে আপনার সবথেকে বড় শখ হলো বিভিন্ন চকলেট খাওয়া। আসলে হয়েছে কি, আ যদি ফকিরের বেশ আসল না হতো, তাহলে সুরের সততা থাকতো না। ক্লাসিক্যাল মিউজিশিয়ানের যে স্বর থাকে, সেটা আ সুরে থাকা খুব জরুরি। সেখানে ফাঁকিবাজি চলে না। না হলে শ্রোতারা শোনা বন্ধ করে দেবে। কিন্তু যখন শ্রোতাদের কথা আসে তখন আপনার হিন্দুস্তানের শ্রোতাদের কথা কম মনে পড়ে। বাইরে গিয়ে শরৎ বাজানোর কথা বেশি মনে হয়, কারণ বাইরে বেশি টাকা পাওয়া যায়। বাইরের লোকদের খ খ খুব বেশি আগ্রহ রয়েছে। যারা বিদেশি মানুষ, তারা কনসার্টের পর কখনো, কখনো ২০ মিনিট ধরে হাততালি দেয়। ইন অ্যাপ্রিসিয়েশন, স্ট্যান্ডিং ওভেশন ইত্যাদি যেমন হয়। ইউনিভার্সিটিতে শেখানোর জন্যে ডাকে। আ আর এই ধরনের, আমি মনে করি আমি এক ধরনের সেবা করছি সেবা নিজের। করছেন না ডলার কামানোর উদ্দেশ্যে বেশি যান? সেটাও, এর সাথে সাথেই ডলার যুক্ত থাকে। আচ্ছা, এটা কি আর সত্যি যে বাইরের দেশে আপনি মিউজিক স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন? এই সিদ্ধান্ত আমার নয়, এই সিদ্ধান্ত ওখানকার মানুষের। ওরা চায় যে আমি ওখানে থাকি, ওখানে শেখাই।
আর অনেকজন আমাদের মধ্যে এনারাই আছেন যারা এখানে আসতে পারে না কিন্তু খুব ট্যালেন্টেড, শিখতেও চায়। তো আমি মনে করি এতে আ এই ৬ মাস যদি ভারতে আর ৬ মাস বিদেশে যদি থাকা যায় তাহলে আমার মতে এই দুদিকেরই সেবা করা যাবে। এটা কি ট্রান্সফরমেশন নয়? এটা একটা সময় ছিল যখন প্রথমবার বিদেশে যাচ্ছিলেন, তো আপনার বাবা বলেছিলেন যে, "উড়োজাহাজে চড়লে খুব ভয় পাবে তুমি।" হ্যাঁ, বাবা বলেছিলেন যে খুব চিন্তায় ছিলেন। অনুমতি দিচ্ছিলেন না যাওয়ার। যারা সব নিয়ে যেতে এসেছিলেন তারা খুব কষ্ট করে উনার অনুমতি নিয়েছিলেন। তো জেট সেট মায়েস্ট্রো আপনাকে বলা যেতে পারে আজকের দিনে। I am trying to adjust. I think now আমার এখন যে জীবন আমি আ আ অনেক বছর নিজের জন্যে বেঁচেছি আর এখন আমি আ অন্যের জন্যে বেঁচে আছি। অন্যের সেবা করার জন্যে বেঁচে আছি। আমরা জনতাদের থেকে কিছু প্রশ্ন শুনে হ্যাঁ। নেব। হ্যাঁ, আপনি ফার্স্ট রোতে। ওস্তাদ বিসমিল্লাহ খান নিজের ফিল্ডে বিখ্যাত, আপনি নিজের ফিল্ডে বিখ্যাত। উনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়ে গেছেন। আপনার নাম এখনো পর্যন্ত কনসিডার করা হয়নি। আপনার কি এর জন্য দুঃখ হয়? না, এখনো আমি ৮০ বছরের হইনি। আ আ আমাদের দেশে এমন পরম্পরা আছে যে আ যতক্ষণ আপনি ৮০-৯০ না পৌঁছচ্ছেন, আ অনেক কিছুই পাওয়া যায় না। বিশেষ করে যেসব মানুষ রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ হন বা তাদের হ্যাঁ। সেবা করেন, তারা একটু তাড়াতাড়ি অ্যাওয়ার্ড পেয়ে যান। দেখুন আ আমার এটা মনে হয় যে যখন সময় আসে তখনই হয়। দ্যাটস হোয়াট আই দেখুন, থিংক। চেষ্টা তো আপনিও করেছিলেন। আপনি মিসেস গান্ধীকে নিয়ে একটা রাগ বানিয়েছিলেন। আপনি রাজীব গান্ধীর ওপরেও একটা রাগ বানিয়েছিলেন। কিন্তু আপনি রিওয়ার্ড পাননি তার জন্যে। না, ওইসব যাই রাগ বানিয়ে থাকি ওদের মৃত্যুর পর বানিয়েছি। আমার ফিলিংস ছিল স্বামী হরিদাসের উপরেও রাগ বানাই, ওস্তাদ আমির খান সাহেবের নামেও হামিরি তোড়ি বানাই। আ মহাত্মা গান্ধীর আ যখন ১২৫ বছর পালিত হয় প্যারিসে, নরসিমা রাওজি গিয়েছিলেন। তো ওখানে আমি বাপুর নামে একটা রাগ সমর্পণ করি, বাপু কজ। খুব সুন্দর চলন ছিল রাগের। সেইসবের নাম বোধহয় আপনার জানা নেই। অনেক রিসার্চ হ্যাঁ, করেছেন রাহাত আপনি। জাহান। হ্যাঁ, হ্যাঁ। অনেক রিসার্চ করেছেন রজতজি, খুব ভালো। না হলে মানুষ শিল্পীর মায়ের নামও জানতে পারেন না। তো রাহাত জাহান উনার নাম ছিল। আ উনার নামেও একটা রাহাত কজ আ আমি নিবেদন করে থাকি। এখন মনমোহন সিং এর নাম আসবে রাগ বানানোয়? হ্যাঁ, উপরওয়ালা উনাকে ভালো রাখুন। আর উনার আয়ু দীর্ঘ হোক আর খুব ভালো, ভালো কাজ করছেন উনি। জনতার মামলা চলতে থাকবে ওস্তাদ আমজাদ আলী খানের ওপর একটা ব্রেকের পর। আপকি আদালতে আজ অভিযোগ আর কৈফিয়তের মুখোমুখি উস্তাদ আমজাদ আলী খান। আপকি আদালতে ওস্তাদ আমজাদ আলী খানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি শুধু নিজের প্রমোশনের জন্যই বাজান। খাঁ সাহেব, অনেক মানুষ বড় বড় মিউজিশিয়ান আছেন। পণ্ডিত ভীমসেন যোশী ছিলেন, উস্তাদ বড় গোলাম আলী খান সাহেব ছিলেন, আমির আলী সাহেব ছিলেন। এরা কেউ নিজের সন্তানদের এত প্রমোট করেননি যতটা আপনি প্রমোট করেন। সন্তান আমাদের কোনো টুথপেস্ট নয়। আ এইসব আপনি প্রমোট করতে পারেন। এগুলো প্রোডাক্ট। কিন্তু আ একজন মানুষকে আপনি প্রমোট করতে পারেন না যতক্ষণ না তাকে আ পৃথিবী অ্যাকসেপ্ট করছে। আ আমি সাহায্য করতে পারি। আমি কারো উপরে ইম্পোজ করতে পারি না। আর এটা সব বাবার দায়িত্ব, সব মা-বাবার কর্তব্য যে সন্তান নিজের পায়ে দাঁড়াক। খাঁ সাহেব, সব বাবার দায়িত্ব নিজের সন্তানকে শেখানো, মা বাবার দায়িত্ব নিজের হ্যাঁ, সন্তানদের পালন করা। কিন্তু যে মানুষ দেশের প্রপার্টি হয়ে যায়, তার দায়িত্ব হলো অন্যদেরও শেখানো। হ্যাঁ। কিন্তু আপনি নিজের শিক্ষা শুধু দুজনেই লিমিটেড করে দিয়েছেন, আমানারায়ণ। আ না তেমন নয়। আমার শিষ্য সারা পৃথিবী জুড়ে প্রতি প্রান্তে আছে। আর ওরা ক্লাসিক্যাল মিউজিক নিয়েই জীবন কাটায়, ক্লাসিক মিউজিক নিয়ে চাকরিও করছে, পারফরম্যান্সও করে। মিসেস সোহা দীপক সিং, যিনি শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্রের ডাইরেক্টর, হ্যাঁ, উনি বলেছেন যে অনেক জেনুইন আর্টিস্ট আছেন। উনি নাম করেছেন
টনি বোস, সঞ্জয় শর্মা, বিশ্বজিৎ রায়চৌধুরী, এরা হ্যাঁ। প্রত্যেকে সরোদ বাজানোর শিল্পী। যদি আপনি এদের ওপর অতটাই মনোযোগ দিতেন যতটা নিজের ছেলেদের দিয়েছেন, এরা আরো বড় শিল্পী হতে পারত। এই আপনি তো ৩ জনের নাম নিচ্ছেন। আমি তো দিল্লি শহরে প্রায় ৪০ জনকে প্রমোট করেছি। ফেস্টিভ্যাল করে শরৎ ফেস্টিভ্যাল আজ থেকে ১৫ বছর আগে। আর সব ঘরানার শিষ্যদের ডেকেছি, বড়, বড় ওস্তাদদের ডেকেছি। আর দিল্লি শহর তো বিরক্ত হয়ে গেছে ওই ৪০ জন শরৎ আর্টিস্টকে শুনে। আর ওই ৪০ জনের মধ্যে আজ কমপক্ষে ৫-১০ জন তো আজ ইন্ডাস্ট্রিতে আছে, বাজাচ্ছে। আর খুব নামও করেছে ওরা। কিন্তু ডমিনেশন শুধু আপনার পরিবারেরই আছে। না, আমি কাউকে আটকাতে পারি না। আমি উৎসাহ অবশ্যই দিতে পারি, কিন্তু যদি কারো আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট থাকে, যদি কেউ খুব ভালো বাজনা বাজায়, তো যেকোনো গুরু বা যেকোনো মানুষই সুগন্ধকে আপনি চেপে রাখতে পারবেন না। দেখুন, শরৎশিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, হ্যাঁ, উনি অভিযোগ করেছেন যে ফ্যামিলি ডমিনেশন ওস্তাদ আমজাদ আলী খান ক্রিয়েট করেছেন, যার জন্য উনি নাম যশের সুযোগ পাননি। আচ্ছা। যার নাম যশ হওয়ার, কেউ সত্যি যদি ট্যালেন্টেড হয় সে অবশ্যই নাম করবে। কিন্তু যখন আপনার কনসার্ট করার সুযোগ আসে আর আপনি শর্ত রেখে দেন যে আমার ২ ছেলের সঙ্গে প্যাকেজ ডিল হবে, তাহলে অন্য কেউ কি করে আর সুযোগ পাবে? না, না তেমন নয়। এখন ব্যাপার হলো যে বাচ্চাদের সাধনা, আমানের, আয়ানের সাধনা আর ওদের তপস্যা, ওদের স্ট্রাগল যেমন, সেটা শুধু দেশে নয়, বিদেশেও লোক ওদের সোলো পারফরম্যান্সের জন্যে, ডুয়েট পারফরম্যান্সের জন্যে ডাকে। ওরা ফিল্মি মিউজিক দেয়, সেই জন্যেও ডাক পায়। তেমনই অ্যাক্টিং এর অফারও আসে, কখনো মডেলিং এর অফারও আসে। তো আ আমি আ আমি সবাইকেই শিখিয়েছি। সব শিষ্যদের এনকারেজমেন্ট দিয়েছি। আর আমি কিন্তু আটকাতে পারি না কাউকে। আপনি অফার পাননি কোনো ফিল্মের হিরো হওয়ার? একটা ফিল্মে আমাকে সরোদ বাজাতে দেখা গেছে। ফিল্মটার নাম 'স্পর্শ'। আ যাতে আ এ শাবানা আর নাসিরুদ্দিন শাহ ব্লাইন্ড ছিলেন। একজন ব্লাইন্ড মানুষ সঙ্গীতের জগতে বাস করে, সাউন্ডের জগতে বাস করে। আ না, ফিল্মে কাজ করার যোগ্যতা আমার নেই। গুলজার সাহেব একবার বলেছিলেন যে যদি সৌন্দর্য দেখা হয় তাহলে ইনি আবার ফিল্মের হিরো হতে পারেন। এটা উনার বদান্যতা, উনার ভালোবাসা। কারণ উনি আমার উপরে একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছিলেন ১ ঘন্টার। আ এটা উনার ভালোবাসা। কিন্তু আমি অ্যাক্টিং এর সাধনা করতে পারিনি। ওস্তাদ আমজাদ আলী খানের ওপর জনতার মোকদ্দমার পরের পর্ব একটা ব্রেকের পর। আপকে আদালতে আজ কাঠগড়ায় হাজির রয়েছেন সঙ্গীত জগতের মুকুটহীন সম্রাট ওস্তাদ আমজাদ আলী খান। আপকি আদালতে ওস্তাদ আমজাদ আলী খানের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি মিউজিক মাফিয়া চালান। খান সাহেব, এই অভিযোগ এসেছিল অনেক বছর আগে। হ্যাঁ। পণ্ডিত বিশ্বমোহন ভাট, গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার, উনি হুম। অভিযোগ এনেছিলেন যে আমজাদ আলী খান সাহেব দিল্লিতে বসে মিউজিক মাফিয়া চালাচ্ছেন। আ এখন হলো যে পণ্ডিত রবিশঙ্করজির শিষ্য উনি। আর আ এই ধরনের কথায় আমার দুঃখ হয়েছিল। কিন্তু মাশাআল্লাহ উনি খুব ট্যালেন্টেড, বুদ্ধিমান। কিন্তু এই ধরনের কথা সম্মানজনক কথা নয়। আ কারণ সঙ্গীতে আ যে গ্যাংই হোক, বেশিদিন কাজ করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, আ যে লোকেদের জীবনে মিউজিক থাকে না, তারা হয়তো সার্থকভাবে মাফিয়া গ্যাং চালাতে পারে। কিন্তু আপনি তো ওর কথা বলতে বলতেও ইঙ্গিত দিয়েই দিলেন উনি পণ্ডিত রবিশঙ্করের শিষ্য। হ্যাঁ, এত বড় মহান সঙ্গীত শিল্পীর আমি শিষ্য। ভাবলাম যে আপনি বলতে চাইছেন যে গ্যাং পণ্ডিত রবিশঙ্কর চালান। না, আমি শুনেছি যে রবিশঙ্করজি খুব অসন্তুষ্ট হয়েছিলেন উনার উপর। যে এমন কথা উনার বলা উচিত হয়নি। এবং শুধু আমি নয়, আরো কিছু শিল্পীর নামও উনি নিয়েছিলেন। তো এই আমাদের ফিল্ডে যে মানুষ সুরকে ছুঁতে পারবে, লয়কে ছুঁতে পারবে, তার এই ধরনের ভাবনা মনে আসার কথা নয়। কিন্তু পণ্ডিত রবিশঙ্কর নাকি আপনার প্রতি অসন্তুষ্ট, শুনেছি গত ১৯ বছর ধরে কথা বলেননি আপনার সাথে।
না, এমন কথা নয়। উনি কালই আমার কনসার্টে এসেছিলেন সিরি ফোর্ট হলে। এম.এস. শুভলক্ষ্মীজিকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলাম। পুরো প্রোগ্রাম শোনেন। আ আমি খুব খুশি হয়েছিলাম। I was highly honored। ৩ ঘন্টা বসে শোনেন আর ভেতরেও এসে দেখা করেন ওনার স্ত্রী সুকন্যাজির সঙ্গে। তাহলে ওনার রাগ কমেছে? আ আমার মনে হয় তেমন কিছু আমি খেয়াল করিনি। আর পণ্ডিতজি ভালো করে ওর শিষ্যকে বুঝিয়েছিলেন আ ভবিষ্যতে ও যাই বলুক না কেন যেন ভেবেচিন্তে বলে। আপনিও কিছু সুর বদলেছেন। আপনি টাইম ম্যাগাজিনে বলেছেন যে পণ্ডিত রবিশঙ্করের মেয়ে অনুষ্কা, শি ইজ দ্য মিউজিশিয়ান অফ দ্য ফিউচার। মিউজিকের ভবিষ্যৎ নাকি ওই। আমি বলেছিলাম যে, "ইয়েস, শি ইজ ভেরি ট্যালেন্টেড।" আর আনুশকা ছাড়াও অনেক ট্যালেন্টেড শিল্পী আছে। আর আমি আমি পণ্ডিত শিবকুমারজি শর্মার ছেলে রাহুল শর্মাও আছে, কৌশিকীও আছে, চক্রবর্তী, মিতা পণ্ডিতও আছে। আর অনেকেই বেশ কজন আমান আয়ানও আছে। I think they are all working hard, they are very talented people। কিন্তু হিন্দুস্তানে ভবিষ্যতে কে থাকবে, কে হবে এ তো ভগবানই জানেন। কিন্তু তাও ম্যাগাজিনে এটা লিখে দিয়েছে যে আ আমি বলেছি যে অনুষ্কা ইস দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক। তো আমি এমন কথা আমান আয়ানের জন্য বলতে পারি না। তাহলে আপনি বলছেন যে অনুষ্কা শঙ্করের কোনো ফিউচার নেই? ও খুবই ট্যালেন্টেড মেয়ে। আর আমি বলতে চাই যে আজ আমাদের দেশে প্রায় ১০-১২ জন এমন সেতার প্লেয়ার আছে আ যারা খুবই ট্যালেন্টেড। ঈশ্বর করুন সবাই যার লক্ষ্যে পৌঁছে যাক। আর অনুষ্কা ইজ ওয়ান অফ দেম। আরেকজন ওস্তাদ আছেন যিনি আপনার উপর খুবই অখুশি, ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব। ঘটনাটা ছিল ২৩শে ডিসেম্বর ২০০৪-এর। আপনার মনে থাকবে হ্যাঁ, কলকাতার এক রাতে হ্যাঁ। আপনি সকলের সামনে ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবকে সিনাইল বলেন, পাগল বলেন। আপনি রিপোর্টারদের বলেন ইনি অ্যারোগেন্ট, আপনি বলেন ইনি ফ্যানাটিক। প্রথমত আমি তবুও বলতে চাইবো ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব খুবই মহান এক শিল্পী। আরেক জন বিসমিল্লাহ খান পৃথিবীতে আসবেন না। উনার প্রতি আমার শ্রদ্ধা আছে, সম্মান আছে। কিন্তু আমার সমস্যা এটা ছিল যে আমরা কলকাতায় যে রিহার্সাল করেছিলাম আর স্টেজে এসে উনি অন্য কিছু শুরু করে দেন। রিহার্সালে যা হয়েছিল তা উনি করেননি। হয়তো উনার মুড অন্যদিকেই চলে যান। আমার অসুবিধা হয়েছিল। আর আমি আ আ ওই পিসটা বাজাই, তারপরে অন্য পিস শুরু করে দেন উনি। সেটারও রিহার্সাল হয়নি। তো আ আমার খুবই অসুবিধে হচ্ছিল। আর খাঁ সাহেব কিছু অডিয়েন্সকে কিছু বলেন, মাইকওয়ালাদের কিছু বলেন, আর আমাদের সাউন্ড সিস্টেম দেখছিল তাদেরও খুব অসম্মান করেন। সমস্ত পরিবেশটা কেমন যেন আমি চুপ করে স্টেজে বসেছিলাম, কিছুই বলিনি। আর খান সাহেবই বলছিলেন। কখনো উনি মাইক নিয়ে অভিযোগ করেন, কখনো লাইট নিয়ে অভিযোগ, কখনো দর্শকদের বিরুদ্ধে। তো এসব পরিস্থিতি এমনই হয়েছিল। কিন্তু আ অ ওপরওয়ালার অনুগ্রহ আমি ওনাকে অভিনন্দন জানাই নতুন বছরের। কিন্তু তার সাথে তো এটাও বলে দিয়েছেন, এতেই বোঝা যায় যে উনি বেনারসের কোন গলিতে থাকেন। না, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। যা কিছু ঘটেছিল সেই মোমেন্টেই হয়েছিল, কিন্তু বিসমিল্লাহ খান সাহেবের মতো শিল্পী আর জন্মাবে না। যাকে আপনি এত শ্রদ্ধা করেন, যাকে আপনি এত সম্মান করেন, যদি তাকেই আপনি সিনাইল বলে দেন, তাহলে হ্যাঁ। যাকে সম্মান করেন না তাকে আপনি কি বলবেন? পরিস্থিতির শিকার আসলে। আর কিন্তু দর্শকরাও ভীষণ বিরক্ত হয়েছিল। দর্শকরা খুব ভালোবেসে সোল্ড আউট শো ছিল। ৩,৫০০ দর্শক বসেছিল। আর ওরা যা চাইছিল সেটা ওরা পাচ্ছিল না। কিন্তু কারণটা কি ছিল আপনার উপর বিরক্ত হওয়ার? কারণ কয়েকদিন পরেই উনি হ্যাঁ, বিলায়েত খান সাহেবের সঙ্গে যান। ওই হ্যাঁ, একই হলে তিনি ৩ ঘন্টা কনসার্ট করেন বিসমিল্লাহ খান সাহেব। হ্যাঁ, হ্যাঁ। আর দুজনের যুগলবন্দি খুব ভালো হয়েছিল। হ্যাঁ, বোধহয় উনার সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ওর। আমার আ আ আ আমার সাথে আপনার নয়। সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং কিসের? সেটা একটু ব্যাস বলুন। হয়ে গিয়েছিল মিসআন্ডারস্ট্যান্ডিং। বা কারণ আমার ১ম বার ঘটনাচক্রের ৩০ বছর আগে আমাদের কেউ পাটনায় ডেকেছিল যুগলবন্দির জন্যে। আর সেখানে আমরা সব রকম রিহার্সাল করে নিই। কিন্তু সে রাতে প্যান্ডেল এত বৃষ্টি হয়, ঝড় হয় যে প্যান্ডেলই উড়ে গিয়েছিল।
তারপর বিসমিল্লাহ খান সাহেব বেনারসে চলে যান, আমি দিল্লি চলে আসি। আপনি এটাও বলেন যে যে ভারতরত্ন উপাধি উনি পেয়েছেন উনি সেটা ডিজার্ভ করেন না। না, এটা আমি বলিনি। দেখুন সেই সময় আ সেই সেই অবস্থায়, সেই সময়ে আমার সত্যিই মনে নেই যে কি বলেছিলাম। কিন্তু প্রকৃত সত্য এটাই যে আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। হ্যাঁ, আপনি কোনো প্রশ্ন করবেন? যেমন সবাই বলছে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যেটি তার সাথে পাশ্চাত্য মিউজিককে মানে ওয়েস্টার্ন মিউজিককে মিক্স করে পেশ করা হচ্ছে। আপনার কি মনে হয় এটা করা উচিত? ঠিক হচ্ছে এটা? এমনটা হচ্ছে, আর সেটাকেই আজ আমরা ফিউশন বলি। আর আমি ওটাকে কখনো মিউজিক্যাল ফ্ল্যাটেশন বলে থাকি। ভালো জিনিস, অনেকে এতে নানান সুযোগও পায়, মানুষ এতে এন্টারটেইনড হয়। আর যদি ওদের কাছে বেশি পেশেন্স না থাকে, যে এক শাস্ত্রীয় শিল্পীর আলাপ শোনার বা খুব স্লো মুভিং একটা পিস শোনার, তো যার কাছে সময় নেই সে ফিউশন শুনুক। আর যার কাছে সময় আছে সে শরৎ শুনুক, সেতার শুনুক, গান শুনুক। ভারতবর্ষে ইয়াং জেনারেশনের মধ্যে থেকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে। এখন রিমিক্সের সময় পাশ্চাত্য সঙ্গীতের প্রতি লোকেদের ইন্টারেস্ট বেশি। আপনার কি মনে হয় না যে আমরা আমাদের ট্র্যাডিশন থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি? ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে আরো অনেক বেশি প্রমোট করা উচিত, এখনকার তুলনায় আরো অনেক বেশি। আমি বলতে চাই যে ভালো শ্রোতা সেই যে সব ধরনের সঙ্গীত শোনে। আমি কোনো প্রিস্ট নই আ যে আমি চাইবো সারা পৃথিবী শুধু ক্লাসিক্যালি শুনুক, সেটা খুব আনন্যাচারাল হবে। আমি চাই ফোক মিউজিকেরও আনন্দ নিক, ফিল্ম মিউজিকেরও আনন্দ নিক, পপ মিউজিকেরও আনন্দ নিক, আর ক্লাসিক্যাল মিউজিকও শুনুক। তো এই সব ধরনের মিউজিক শুনলে আপনার মন, আপনার শরীর একটা ভালো রসদ পাবে। এই যে চিল্লামিল্লি আছে তার থেকে একটু দূরে থাকুন। কারণ চেঁচামেচি করা যে মিউজিক আছে, যেসব নয়েজ, এই নয়েজ পলিউশনও একটা খুব বড় বিপদ। খাঁ সাহেব, এখন তো এমটিভি জেনারেশনের সময়, এটা লোক কাঁটা লাগা বেশি শোনে, আর ভালো মিউজিক তো ঠিকই বলেছেন আপনি। আর আশ্চর্য ধরনের সব আওয়াজ বের হয়। আর আর আমাদের অনেক রকম চ্যানেল থেকেও আ ইয়ে যেমন সিগনেচার টিউন যখন বাজে, তখন বোঝা যায় না যে এটা হিন্দুস্তান নাকি না কোন স্থানের বা কোন প্ল্যানেটের, এসব বোঝাই যায় না। আমি শুধু এটা বলতে চাই যে বিশেষ করে যত ইন্ডিয়ান চ্যানেল আছে বা রেডিও আছে, তার সিগনেচার টিউনে বোঝা যাবে যে এটা হিন্দুস্তান। জনতার আদালত চলতে থাকবে ওস্তাদ আমজাদ আলী খাঁর ওপর একটা ব্রেকের পর। আপকে আদালতে আজ আমরা জবাব চাইছি ওস্তাদ আমজাদ আলী খানের কাছে। আপকি আদালতে ওস্তাদ আমজাদ আলী খানের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার গ্ল্যামার জগতের প্রতি আকর্ষণ বেশি। হ্যাঁ সাহেব, এটা কি সত্যি যে আপনার আসল নাম ছেলেবেলায় মাসুম আলী রাখা হয়েছিল, হ্যাঁ। আর যখন জানা গেল যে অতটাও মাসুম নন আপনি, তখন নাম বদলানো হয়? না, এটা আমার সৌভাগ্য যে গোয়ালিয়রের বাড়িতে একজন খুব বড় সাধু আসেন, সাধু যে গেরুয়া কাপড় পরা, যার মুখ এখনো তখন আমি খুব ছোট ছিলাম। উনি বাবার শরৎ শুনতে আসতেন। তো উনি তখন আমি শিখছিলাম, তো বাবা বলতেন আমাকে শোনাতে। তো শোনার পর উনি আমার নাম জানতে চান, যেটা আপনি বললেন। তো উনি নাম শুনেই বললেন যে, "না, এটা নয়। আজ থেকে তোমার নাম এটা ক্যানসেল। আর তোমাকে আমি এই নামটা দিচ্ছি।" তো সেই সাধু বাবার ঠিক করা নাম। আর এই সময় যদি সেই বাবা থাকতেন তো আপনার নাম আশিক আলী রাখতে পারতেন। একদম। কারণ আমরা সঙ্গীতের মাধ্যমে সৌন্দর্য খুঁজে বেড়াই। আপনি ঠিক বলেছেন। ভালো সুগন্ধের খোঁজ করি, সুন্দর আ আ মুখ দেখতে পেলে খোদাকে আমরা কৃতজ্ঞতা জানাই যে খোদা কেমন সুন্দর সব মানুষ সৃষ্টি ক্রিটিকরা বলে যে করেছেন। আপনার কনসার্টে বেশিরভাগ মহিলা আপনাকে দেখতে আসে, মিউজিক শুনতে নয়। না, এমন নয়। এটা মানুষের ভালোবাসা। আ আর সবকিছু এখন কে জানে কে কেন আসে ভগবানই জানেন। কিন্তু ঈশ্বরের দয়ায় প্রচুর মানুষ আসে যখনই আমি বাজাই। আর আমার মনে হয় এইসব সম্পর্ক
ওই সঙ্গীতের কারণেই। যদি আপনার সুর ঠিক সুরে বাজে, তখন একজন খারাপ মানুষকেও ভালো বলে মনে হয়। আপনার যে ৮ বছর অবধি প্রেম চলছিল সেটাও কি সঙ্গীতের কারণেই? সবকিছুই সঙ্গীতের জন্যে। আর এটাও কি সত্যি যখন প্রেমে চোট খেয়েছিলেন তখন দেবদাসের মতো আপনি ড্রিংক শুরু করেছিলেন? এভাবেই জীবন নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। সময় থেকেই মানুষ কিছু না কিছু শিখতে পারে। কিন্তু এই মন ভেঙে যাওয়ার গল্পটা তো আজকে বলে যান। এ আ যা কিছু ঘটেছিল এখন সেটা তো সব হিস্ট্রি। কিন্তু আ আ যা কিছু ভগবান চায় সেটাই ঘটে থাকে, আমি তো এটাই বলব। আর যে পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়, আর মানুষ যত উন্নতি করে মনে হয় লক্ষ্য এখনো অনেক দূর। তো আমার তো মনে হয় এখনো আমি স্ট্রাগল করছি, এখনো লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর জানা নেই কার সঙ্গে দেখা হবে চলার পথে। এটাও কি সত্যি যে আপনার স্ত্রী শুভলক্ষ্মীজি, হুম। যখন আপনাদের প্রেম হয়, আপনি সেই প্রেম উদযাপন কনসার্টে গিয়ে করেছিলেন? আ না, আমি উনার পারফরম্যান্স দেখেছিলাম কলকাতায়। ভারতনাট্যমের খুব বড় শিল্পী উনি। আর সেই ডান্স দেখে মনে হয়েছিল যে ভগবান বোধহয় আমার জন্য উনাকে পাঠিয়েছে পৃথিবীতে। আর আমি প্রথমবার লেগেছিল নাকি বারবার দেখলেই এমন মনে হয়? আ না, এটা আ এক এই যে ফিলিংস ছিল, এটা খুবই গভীর থেকে ফিলিংসটা ছিল। আর যে আমি কলকাতায় ওর সঙ্গে দেখা করার চেষ্টা করি, ওর পরিবারের সঙ্গে আলাপ করার চেষ্টা করি, প্রপোজ করি, আর ঈশ্বর আমাদের মিলিয়ে দেন। এর আগে লোকেরা বলত যে মোঘলরা নাকি আসাম পর্যন্ত পৌঁছতে পারেনি। আর ইয়ে আম আমার সেই সুযোগ আসে যাওয়ার আর আসাম দেখার। অনেক রকম লোকসঙ্গীতও আসাম থেকে আমি শিখতে পেরেছিলাম। আর এত মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে আপনি ওনার নামে একটা রাগ বানিয়ে ফেলেছিলেন? হ্যাঁ, রাগ বানিয়েছিলাম সেটা মাদ্রাসে মিউজিক একাডেমি হলে। তার একদিন আগে ওর বার্থডে ছিল। তো আমার মনে হয়েছিল যে আমি কিছুই তো দিতে পারিনি। কিন্তু যেভাবে ও আ she has given so much in my life, আ সন্তানদের জীবনে। তো একটা সুর সকাল থেকেই আমার মাথায় ঘুরছিল। আর সেটা একটা আমি মানে একটা রাগের ভেতরে আত্মা থাকে। আত্মার ভেতরেই গুনগুন করে। আর আমি ঠিক চিনতে পারিনি কি রাগ ছিল। তো আমি বুঝতে পারি এটা একটা নতুন চেহারা। তো তার নাম দিই, আর আমি তখনই সেই রাতেই ১ম ট্র্যাডিশনাল রাগ বাজাই, ইয়মন, আর তারপরে রাগ শুভলক্ষ্মী বাজাই। আর শ্রোতাদেরও খুব পছন্দ হয়েছিল। ২,৫০০ লোক শুনেছিল। আর আমার ওয়াইফ তখন দিল্লিতে খবরের কাগজে পড়েছিল যে এ রাগ শুভলক্ষ্মী ওর বার্থডের দিন এই আ মেসেজটা উনি পায়। আর আ এটা একটা ভালো জিনিস তৈরি হয়েছিল। কখনো শোনাবো আপনাকে। একবার তো আপনার শুনেছি লেডি ডায়ানার ওপরেও নজর পড়েছিল। এটা আমার সৌভাগ্য ছিল যে উনি আমার সামনে বসেছিলেন। আ প্রাইম মিনিস্টারের ঘরে ডিনার ছিল। আর আ লনে ছিল ডিনার, আর ওর খুব ঠান্ডা লাগছিল, আর ও খুব ছোট ড্রেস পড়েছিলেন। হুম। তো আ আ প্রায় ২০ জন ছিলেন। ডক্টর মনমোহন সিংও ছিলেন সেই ডিনারে। আর তারপর যখন ওনার খুব অসুবিধা হচ্ছিল, তখন সবাই একটা শল খুঁজছিল। ঘটনাচক্রের শল আমার কাছে ছিল। ভাগ্য কিন্তু ভালো যে আপনার কাছে শাল ছিল। না, আসলে এই শলটার ছিল। ভাগ্যিস আসলে আমি গাড়িতে বসে পড়েছিলাম ওই ডিনারে যাব বলে। মনে হয়েছিল না, পুরনো শলটা নিয়ে যাই আজ, আবার ভেতরে যাই। আমাদের পূর্বপুরুষের শল ছিল সেটা। সেটার ইতিহাস ৪০০ বছরের পুরনো। তো সেই শল জামেওয়ার সেটা আমি ওনাকে পরিয়ে দিই, ডায়নাকে। আর উনি সারা সন্ধ্যা সেটা পড়েছিলেন। আর যাওয়ার সময় উনি ওটা ফেরত দিতে আসেন। তো আমি ওকে আ বরং মাঝে যখন আমার ওয়াইফ আসে ডিনারের সময়, তখন আমি তাকে বলি যে, "উনি তো ওটা আপনি খুলছেনই না।" ভেবেছিলেন পরে হয়তো তো আমি বলি, "শলটা বোধহয় উনার একটু বেশি ভালো লেগেছে, উনি তো খুলছেনই না।"
তো কি করা উচিত? তো স্ত্রী বলল যে, "দেখো যেটা ঠিক মনে করবে।" তো আমার মনে এটা এসেছিল যখন উনি যাচ্ছিলেন, "সো আই প্রেজেন্টেড হার।" আমি বলি, "এটা রেখে দিন, আপনাকে খুবই সুন্দর লাগছে এটায়। ইউ আর লুকিং বিউটিফুল।" আর শি ওয়াজ ভেরি গ্রেসফুল, ভেরি বিউটিফুল পারসন। আর তো কাকে কাকে আপনি শাল দিয়েছিলেন? তার পরের দিন দিল্লি শহরে একটা পার্টি ছিল। তো আরো অনেকে অন্যরাও ইচ্ছে জানায় যে তাদের ঠান্ডা লাগছে। তো আমার কাছে লুধিয়ানার শল ছিল। আমি বলি, "এটা আমার কাছে আছে। যদি এতটাই পছন্দ হয় তো নিয়ে নিন।" তো সেই শলটা তত সুন্দর ছিল না। এতদিনে তো আপনার সব শাল শেষ হয়ে গিয়ে থাকবে। অনেক মানে ঈশ্বরের দয়ায় বড়দের রেখে যাওয়া অনেক মানে এটা এক ধরনের আশীর্বাদ যে ভালো একটা শল আমি গিফট দিয়েছিলাম ওনাকে। দেখলেন আপকে আদালতে আমাদের অভিযোগ আমজাদ আলী খানের বিরুদ্ধে। এখন সময় আপকে আদালতে আজকের জাজ ভাস্কর রাওয়ের রায়দানের। আমরা এক্সপেক্ট করব ওস্তাদ আমজাদ আলী খান আরও মনোযোগ দেবেন মিউজিকে, যাতে মিউজিকের মান আরও উন্নত আর একটি অমূল্য ঐতিহ্যকে সংরক্ষণ করবেন। আমরা আরও বেশি আশা করব যে উনি প্রমোট করবেন ট্যালেন্টেড ইয়াং আর্টিস্টদের। এটা মনে রাখা খুবই জরুরি যে ওস্তাদ আমজাদ আলী খান এই কলাকে আরও সৃজনাত্মক ও আরও উন্নত করবেন। আর উনি শুধুই কোনো সরোদবাদক নন, ওনার আর্ট আর ওনার পার্সোনালিটি মিউজিককে দেশের বাইরে ছড়াতে সাহায্য করেছে এবং এটা আমাদের কাছে এই সময়ের একটি ইম্পর্টেন্ট কালচারাল স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্বাসের সাথে যে ওস্তাদ আমজাদ আলী খাঁ নিজের মিউজিকের জাদু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেবেন আর হিন্দুস্তানের নাম জগৎ জুড়ে উজ্জ্বল করতে থাকবেন, আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি।